হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টাইম সেল একাডেমি। আমি শ্রীমতী বিশ্বাস আবার চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মোশনের পার্ট 1, যেখানে আমরা রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই পার্টটা দেখোনি তারা অবশ্যই এই পার্টটা একবার দেখে নেবে, না হলে আজকে যে ক্লাসটা করাবো সেটা কিছু বুঝতে পারবে না। আজকে আমরা মোশনের পার্ট 2 পড়াচ্ছি। তাহলে সেখানে আমরা পড়ব বিভিন্ন ধরনের মোশন। ফার্স্টে যেটা আমরা পড়ব ফ্রি ফলিং অবজেক্টের মোশন এবং তাদের মোশনের মধ্যে আমরা কি কি ফর্মুলা ইউজ করতে পারি মোশন সংক্রান্ত। তো চলো দেখে নিই ফ্রি ফলিং অবজেক্ট বলতে আমরা কাকে বোঝাচ্ছি। এই ছবিটা একটু দেখো। কোনো একটা বস্তু সে যখন স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে তাকে আমি উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, তাহলে সে কি হবে? ফার্স্টে তার ভেলোসিটি এখানে ছিল 0, এখান থেকে যত উপরের দিকে উঠবে তার ভেলোসিটি কিন্তু কম। তারপরে এখানে আমি কি করলাম, একটা মোশন ওকে দিয়ে দিলাম, মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে দিলাম, তাতে ও একটা ভেলোসিটি পেল। এবার সেই ভেলোসিটি নিয়ে সে উপরের দিকে উঠতে থাকবে, যত উপরে উঠতে থাকবে তার ভেলোসিটি কমবে। কেন কমবে? কারণ এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সবসময় ভেলোসিটি যেই দিকে তার উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে, মানে এখানে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশন দুটোর কিন্তু ডিরেকশনটা একদমই অপোজিট। তাহলে সেই জন্য কি হবে, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে, তার মানে আমি ওকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে উপরের দিকে ছুড়লাম, কিন্তু ওটা আস্তে আস্তে ভেলোসিটি কমতে কমতে একটা টাইমে গিয়ে এর ভেলোসিটি 0 হয়ে যাবে। যেই পজিশনের ভেলোসিটি 0 হচ্ছে সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, তার উপরে আর বস্তুটা উঠতে পারবে না। তারপরে কি হবে, সে তখন ডিউ টু গ্র্যাভিটি সে নিচের দিকে নামতে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু তার গ্র্যাভিটির ডিরেকশন আর ভেলোসিটির ডিরেকশন সেম হচ্ছে। তাহলে তখন কি হবে, ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তে তার ভেলোসিটি হয়ে যাবে ম্যাক্সিমাম। তো এইটা হচ্ছে আমাদের ফ্রি ফলিং অবজেক্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এবার এই সংক্রান্ত কি কি ফর্মুলা আছে একটু দেখে নি চলো। ফার্স্টেই আছে যে এ কতটা হাইট নেবে, তাহলে এর যে কোনো পজিশনে হাইট আমরা নর্মাল সরলরৈখিক চলনের ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করেছি, কি ফর্মুলা ইউজ করেছিলাম ওখানে ডিস্টেন্সে ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে এ ছিল আমাদের অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এখানে জাস্ট এর বদলে কি হবে জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে এইখানে ফর্মুলা সেম থাকবে, শুধু এর জায়গায় আমরা কি করব, জি ইউজ করব। আচ্ছা, এটা হয়ে গেল কতটা সে ডিস্টেন্স কভার করছে, যে কোনো টাইমে সে কতটা ডিস্টেন্স কভার করছে। নেক্সট আসছি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে তার ভেলোসিটি কি হবে। তার ইনিশিয়াল একটা ভেলোসিটি আমরা দিয়ে দিচ্ছি, তার ইনিশিয়াল ভেলোসিটি অবশ্যই জানানো থাকবে। তাহলে সেইটা ইউ যদি আমাদের জানা থাকে, জি কিন্তু ফিক্সড হয়, তো সেই জিটা কি হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি আমরা এসআই ইউনিটে নিই, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিই, তাহলে তার ভ্যালু হয় 9.8। কোথাও কোথাও ক্যালকুলেশনের সুবিধার জন্য ওখানে 10ও ধরা হয়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা সব জায়গায় কিন্তু ফিক্সড থাকবে। তাহলে আমরা যদি টাইম জানি আর ইনিশিয়াল ভেলোসিটি জানি, তাহলে সেই টাইমে তার ফাইনাল ভেলোসিটি কত সেটা আমরা এই ফর্মুলা দিয়ে করে দেব। এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশনারি ফর্মুলা, জাস্ট আমরা অ্যাক্সিলারেশনের বদলে এর বদলে জি লিখছি। নেক্সট সিমিলারলি কি হবে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gs। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যখন আমি বস্তুটা নিচে ছিল তখন সে কি ছিল, তখন কিন্তু ইউ ছিল 0, তারপরে আমরা একটা ভেলোসিটি দিচ্ছি, সেই ভেলোসিটি নিয়ে তারা উপরে উঠছে, উপরে গিয়ে একটা টাইমের পর তার ভি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, দ্য ভেলোসিটি অফ দ্য বডি ইজ ম্যাক্সিমাম জাস্ট বিফোর দ্য বডি টাচেস দ্য গ্রাউন্ড। জাস্ট বডিটা যখন গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তে তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, কারণ তার ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন কিন্তু সেম।
নেক্সট হচ্ছে তাহলে ম্যাক্সিমাম সে ডিস্টেন্স কতটা ডিস্টেন্স কভার করলো, অর্থাৎ এই যে হাইটটা আমি যদি এখানে দেখি তাহলে এই যে হাইটটা কতটা হাইট সে কভার করলো তার ফর্মুলা হচ্ছে u²/2g। এই ফর্মুলাগুলো শুধু তোমরা এখন মনে রাখো, WBCS এর জন্য ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। যদি এই রেসপেক্টে এই ফ্রি ফলিং অবজেক্টের রেসপেক্টে কোনো অঙ্ক দিয়ে দেয় তাহলে ফর্মুলাগুলো ইউজ করে তোমরা অঙ্কটা করতে পারবে, কিন্তু এই ডিটেলিংয়ে মানে কিভাবে এটা ডিরাইভ করা হচ্ছে সেটা তোমাদের এখন জানার দরকার নেই। সেটা হায়ার স্টাডিজের জন্য, মানে একদম যারা সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের জন্য, কিন্তু WBCS এর ডেরিভেশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু ফর্মুলাগুলো তোমরা একটু মেমোরাইজ করে নেবে। নেক্সট হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। অ্যাসেন্ট আর ডিসেন্ট জিনিসটা কি, এই যে যতটা ও উপরে উঠছে, এই যে উপরে যে উঠছে এইটাকেই বলা হচ্ছে অ্যাসেন্ট। তারপরে একটা টাইমে গিয়ে সে স্থির হয়ে যাচ্ছে, আবার নিচে নামছে, সেটা হচ্ছে ডিসেন্ট। তাহলে ও যতটা সময় ধরে উপরে উঠবে ঠিক ততটা সময় ধরেই সে নিচে নামবে। তাহলে টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। আর এই টাইমটা কি হবে, টাইমটা হবে u/g। নেক্সট আমরা চলে আসছি টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে সে কতক্ষণ টোটাল, মানে বাংলা যেটাকে বলে উড্ডয়নকাল, অর্থাৎ সে কতক্ষণ হাওয়ায় রয়েছে, মানে এখান থেকে ছোড়ার সময় থেকে আবার গ্রাউন্ডে ফিরে আসা অবধি এই টোটাল টাইম, সেই টোটাল টাইমটাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে সেটা কি হবে, u/2g এর ডাবল মানে 2u/g। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ প্রজেকশন ইকুয়াল টু ভেলোসিটি অফ রিটার্ন। ভেলোসিটি অফ প্রজেকশন জিনিসটা কি, আমি ফার্স্টেই বলেছিলাম যে কোন একটা বডিকে আমি স্থির অবস্থা থেকে উপর দিকে ছুটছি, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0, সেখানে আমাকে একটা ওকে ভেলোসিটি দিয়ে উপর দিকে ছুটতে হচ্ছে। তাহলে যে ভেলোসিটি দিয়ে আমি উপর দিকে ছুটবো সেটা হচ্ছে আমার ভেলোসিটি অফ প্রজেকশন। আর যে ভেলোসিটিটা নিয়েও নিচে নামছে, মানে গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তের তার ভেলোসিটি, সেইটা হচ্ছে ভেলোসিটি অফ রিটার্ন। সেইটা হবে √2gh। এই এইচটা হচ্ছে টোটাল কতটা হাইট সে কভার করছে, এই হাইটটা হচ্ছে এইচ। আমরা আর জি জানি অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এইখানে মোটামুটি এইগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে আমরা পুরোটা ফ্রি ফলিং অবজেক্টের সমস্ত কনসেপ্ট আমরা জানতে পারবো, বা এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা সমস্ত অঙ্ক পেরে যাব। নেক্সট আমরা আসছি মোশন ইন আ প্লেন অর প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন আমি লাস্ট দিন বলেছিলাম যে প্রজেক্টাইল মোশন হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, বা তার মানে এটা একটা প্লেনের মধ্যে দিয়ে যায়। এবার এই প্রজেক্টাইল মোশনের কিছু অপশন, মানে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। কি কি এক্সাম্পল হতে পারে? ফার্স্ট হচ্ছে দ্য মোশন অফ আ বুলেট ফায়ার থ্রু দ্য ফায়ারিং ট্যাঙ্ক। এখানে আমি দেখো এক্সাম্পল দিয়েছি, যদি একটা এখানে তোমার ফায়ার ট্যাঙ্ক থেকেও হতে পারে, বা তোমার এই যে কামান থেকে যে গুলি বেরোচ্ছে সেইটাকে কিন্তু কামানের ডিরেকশনটা কিন্তু উপরের দিকে থাকে, কখনোই হরাইজন্টালি থাকে না, সবসময় একটু উপরের দিকে থাকে। উপরের দিকে থাকলে কি হয়, সে অনেকটা দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে সেই জন্য তাহলে এখান থেকে ফায়ারিংয়ের পর এই যে গোলাটা তার মোশনটা কিন্তু হচ্ছে প্রজেক্টাইল মোশন। এখানে দেখতেই পাচ্ছ এটা ফার্স্টে কিছুটা উপরের দিকে গিয়ে আবার নিচে নেমে আসবে। তাহলে এই যে কার্ভড একটা পাথ সে অতিক্রম করছে সেটাই হচ্ছে তার প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, আর কি হতে পারে? দ্য মোশন অফ আ রকেট। রকেটের মোশনও কিন্তু আফটার, মানে যখন ফ্লাইট করছে, যখন সে স্টার্ট করছে তারপরে গিয়ে কিন্তু তার মোশনটা প্রজেক্টাইল মোশন হবে। নেক্সট হচ্ছে আ মোশন অফ আ বম্ব ড্রপড ফ্রম অ্যান এরোপ্লেন। এরোপ্লেন থেকে যখন কোনো বমকে ড্রপ করানো হবে সে কিন্তু একদম স্ট্রেট পড়বে না, সে প্রজেক্টাইল মোশনের থ্রু দিয়ে একটু কার্ভ হয়ে পড়বে। নেক্সট হচ্ছে দ্য মোশন অফ আ বল থ্রোন ইন হরাইজন্টাল প্লেন। একটা বলকে যদি আমি হরাইজন্টাল প্লেনে থ্রো করতে যাই তাহলে তার উপর যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব সেটার জন্য কি হবে, তার কিন্তু একটা প্রজেক্টাইল মোশন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য
মোশন অফ দ্য বল আফটার হিটিং দ্য ব্যাট। আমরা ক্রিকেটে খেলায় দেখেছি যে বলটা হিট করার জন্য যখন 6 মারছে উড়ে যাচ্ছে, তো এই যে যেভাবে বলটা যাচ্ছে, বল কিন্তু স্ট্রেট যাচ্ছে না, সে যাচ্ছে প্রজেক্টাইল মোশনে। এখানে আরেকটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এই যে ফোয়ারাটা থেকে জল বেরোচ্ছে সেটাও কিন্তু একটা প্রজেক্টাইল মোশনে বেরোচ্ছে। তাহলে এই যে কার্ভড পাথ, এই কার্ভড পাথে যদি কোনো বডির মোশন হয় সেটাই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন। নেক্সট আসছে এই যে প্রজেক্টাইল মোশন, এবার তার কিছু সূত্র। ফার্স্টে হচ্ছে একটা বডি তার যখন প্রজেক্টাইল মোশন হচ্ছে, এই যে এই দিকে যাচ্ছে বডিটা যে এই দিকে মুভ করছে, তার কিন্তু তখন দুটো কম্পোনেন্টে সেটা ভেঙে যাচ্ছে। দেখো বডিটা যখন মুভ করছে তখন সেটা কিন্তু দুটো কম্পোনেন্টে, তার যে ডিসপ্লেসমেন্ট, আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটিটার কিন্তু দুটো অংশ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে হরাইজন্টাল পার্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। সো হরাইজন্টাল পার্ট সবসময় হয় কস থিটা, ঠিক আছে। তাহলে এর যদি আমি বেগ ধরি ইউ, ইনিশিয়াল বেগ যদি ধরি আমি ইউ, তাহলে সেই ইনিশিয়াল ভেলোসিটির এক্স যে পার্টটা, এক্স কম্পোনেন্টটা, সেটা হবে কি ইউ কস থিটা, আর ওয়াই যে পার্টটা মানে ভার্টিক্যাল যে পার্টটা সেটা হবে ইউ সাইন থিটা। তাহলে যে কোনো পজিশনে তার যে বেগ আমরা যে কোনো পজিশনে যদি মাপি তাহলে তার কিন্তু দুটো পার্ট হবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। যখন সেটা তার ম্যাক্সিমাম হাইট অবধি গেল, এরপরে আর সে উপরে উঠছে না, তো তখন কি হবে, তারপরে নিচে নামবে, তো এই পজিশনটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। এইখানে কিন্তু তার কোনো ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট নেই, এদিকে উপরের দিকে তার আর কোনো বেগ নেই। এর কোন দিকে বেগ আছে, খালি হরাইজন্টাল তার কম্পোনেন্টটাই তখন কাজ করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কোনো কাজ করবে না। তার মানে এখানে ইউ ওয়াই ইকুয়াল টু 0 আর ইউ এক্সটা তখন কাজ করবে। আবার যখন এটা নিচের দিকে নামবে তখন কি হবে, এটা তো একদিকেই কাজ করছে, ইউ এক্সটা তো একদিকেই কাজ করছে টুয়ার্ডস রাইট, কিন্তু এই পোর্শনটায় ওয়াইটা কিন্তু ইউ ওয়াই মানে ওয়াই বরাবর যে অংশটা সেটা উপরের দিকে কাজ করছিল, এপাশে কিন্তু কি হবে, সেটা নিচের দিকে কাজ করবে। সেই জন্য এখানে কিন্তু মাইনাস ইউ সাইন থিটা, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যদি ডিরেকশন অপোজিট হয়ে যায় তাহলে তার সাইনটা অপোজিট হয়ে যাবে, সেই জন্য এখানে এর সাইনটা নেওয়া হয়েছে মাইনাস ইউ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের রেসপেক্টে কিছু ফর্মুলা আমরা ডিসকাস করব। তাহলে এদের হরাইজন্টাল ভেলোসিটি কি হবে, এদের হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা। ভার্টিক্যাল ভেলোসিটি কি হবে, ভার্টিক্যাল ভেলোসিটি হবে ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই জিটিটা কেন এলো, কারণ আমরা জানি এখানে একটা মাত্র ফোর্সই অ্যাপ্লাইড হচ্ছে, সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু সবসময় নিচের দিকে রয়েছে, তার মানে এই যে এর মুভমেন্ট অনুযায়ী এর ফোর্সটা কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস জি। আমি এটাকে ঠেলছি উপরের দিকে, যাওয়ার চেষ্টা করছি উপরের দিকে, তার মানে তার ডিসপ্লেসমেন্ট যদি আমি পজিটিভ ধরি তাহলে তার অ্যাক্সিলারেশনটা কিন্তু হবে মাইনাস জিটি। তাহলে এর যে এক্স বরাবর যে উপাংশটা বা এক্স বরাবর যে কম্পোনেন্টটা, সেখানে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না, তার মানে এইখানে অ্যাক্সিলারেশনও 0। এক্স বরাবর তার অ্যাক্সিলারেশন কিছু নেই, কিন্তু ওয়াই বরাবর তার অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস জি। তো সেই জন্য এখানে ভেলোসিটির ক্ষেত্রে ইউ সাইন থিটা মাইনাস জিটি এটা ইউজ করতে হবে। নেক্সট আসছি দ্য টাইম রিকোয়ার্ড টু অ্যাকোয়ার ম্যাক্সিমাম হাইট, মানে এই হাইটটায় পৌঁছানোর জন্য তার কত টাইম লাগবে, সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জিটি। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এই হাইটটার ভ্যালু কতটা হবে, এই হাইটটার ভ্যালু হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার হচ্ছে টোটাল টাইম ট্রাভেল, টোটাল টাইম ট্রাভেল মানে এই যে এইখান থেকে শুরু করে আবার গ্রাউন্ডে ফিরে আসায় তার মোট কতটা টাইম লাগলো, সেই টাইমটা হচ্ছে
টোটাল টাইম ট্রাভেল হচ্ছে 2u sin থিটা বাই জি। নেক্সট হচ্ছে রেঞ্জ অফ হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, মানে এই যে একটা কোনো বস্তুকে ছোড়া হলো, সে হরাইজন্টালি কতটা দূরে গিয়ে পড়বে সেইটা হচ্ছে তার রেঞ্জ। সেই রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করা হয়, সেই রেঞ্জটা হচ্ছে ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন খেলায় যে শর্টপাট বা জ্যাভলিন থ্রো, সেইখানে কিন্তু এটাই শেখানো হয় যে কিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জ্যাভলিনটাকে থ্রো করা হবে বা যে শর্টপাটের যে বলটা সেটাকে থ্রো করা হবে। তো এখানে বলা হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে কিন্তু ওই জ্যাভলিনটা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এই যে রেঞ্জ আর এই ভ্যালুটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যখন sin 2 থিটা ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। তাহলে sin 2 থিটা ম্যাক্সিমাম কখন হতে পারে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, তাই তো। তাহলে sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। তাহলে এই 90 ডিগ্রি 2 থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, 2 থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে ছুটতে পারি, তাহলে 2 থিটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে 1। তার মানে এই ভ্যালুটা তখন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, আর ম্যাক্স হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই 2জি। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কখন কভার করবে, যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে ছুড়ব। তো এইটা শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে এখানে একটা মাত্রই ফোর্স বা অ্যাক্সিলারেশন সবসময় কাজ করে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে -g দিয়ে ডিনোট করা হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের প্রজেক্টাইল মোশনের সমস্ত কনসেপ্ট। নেক্সট আমরা যাচ্ছি সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে কি জিনিসটা, কোনো একটা বডি কোনো একটা সেন্টারের রেসপেক্টে সার্কুলার পাথে কন্টিনিউয়াসলি মুভ যদি করে, তখন সেই ধরনের মোশনকে বলা হচ্ছে সার্কুলার মোশন। তো এই ক্ষেত্রে কিন্তু রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে না, মোশনটা কন্টিনিউয়াসলি কার্ভ মোশন হচ্ছে। তাহলে এইখানে শুধু আমরা লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বললে হবে না, এইখানে অ্যাঙ্গুলার টার্মটা কিন্তু চলে আসবে। তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, শুধু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট দেখলে হবে না, এই যে অ্যাঙ্গেলটা কতটা বাড়ছে, সেন্টার থেকে এই অ্যাঙ্গেলটা কতটা বাড়ছে বা কমছে, সেটাও কিন্তু ক্যালকুলেট করতে হয়। তাহলে এইখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা আমরা কিভাবে পাবো, আর্ক বাই রেডিয়াস, মানে কতটা আর্ক সে কভার করলো অবজেক্টটা বাই তার রেডিয়াস। নেক্সট আসছে তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কি করে ক্যালকুলেট করব, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমরা জানি ভেলোসিটি কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তেমনি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। হয়ে গেল। তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা যদি থিটা ধরি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, থিটা বাই টি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কিন্তু ডাব্লিউ নয়, এটা ওমেগা দিয়ে ডিনোট করা হয়। এই সিম্বলটাকে বলা হয় ওমেগা, ডাব্লিউ এর মতন দেখতে, বাট এটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে, থিটা বাই টি। যদি এটা 2 পাই পুরো রোটেট করে, 2 পাই আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2 পাই মানে কত, 360 ডিগ্রি। তার মানে সেটা পুরো একটা রাউন্ড কমপ্লিট করলো। তাহলে সার্কুলার মোশনে যখন কেউ কোনো অবজেক্ট একটা পুরো রাউন্ড
কমপ্লিট করে তখন সেটাকে সেই টাইমটাকে বলা হয় তার টাইম পিরিয়ড। ঠিক আছে, তা বা এটাকে বলা হয় বাংলায় পর্যায়কাল। পর্যায়কাল মানে কোনো একটা বস্তু যখন তার পূর্ণ দোলন সম্পন্ন করে, পূর্ণ দোলন মানে সে তার ইনিশিয়াল পজিশন থেকে স্টার্ট করে পুরো পাথটা কমপ্লিট করে আবার তার ইনিশিয়াল পজিশনেই এসে দাঁড়াচ্ছে, তখন সেটা হলো একটা টোটাল অক্সিলেশন বা সেটাকে বলা হচ্ছে পূর্ণ দোলন। তাহলে এই টাইমটাকে তখন বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে যখন এই ডিসপ্লেসমেন্ট যদি মানে এই থিটার ভ্যালুটা যদি 2π হয়ে যায়, তখন 2π হতে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে আমরা ধরবো ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড। তাহলে তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে 2π/t। ঠিক আছে, আর 1/t মানে তার ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমি 1/t কে আমরা লিখতে পারি ইটা, বা তাহলে এই ফর্মুলাটা কি হয়ে গেল, তখন ওমেগা ইকুয়াল টু 2π ইটা, যেখানে ইটা হচ্ছে এর কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কতটা সময় সে পূর্ণদোলন মানে 1 সেকেন্ডে সে কতটা পূর্ণদোলন সম্পন্ন করে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। নেক্সট আসছি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এইখানে যদিও বডিটা ইউনিফর্ম মোশনে মুভ করে কিন্তু তার ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাহলে সে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকছে না। তাহলে যদি তার ইউনিফর্ম ভেলোসিটিতে না থাকে তাহলে সে একটা অ্যাক্সিলারেশনে থাকছে। তাহলে সেই অ্যাক্সিলারেশনটা কি, সেই অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি কি হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ω/t। এবার এর একটা অ্যাঙ্গুলার যে অ্যাক্সিলারেশন আছে সেটা তো ঠিক কথাই, কিন্তু যখন কোন একটা বডি সবসময় সার্কুলার পাথে মুভ করে তখন সেন্টারের দিকে সে একটা ফোর্স কি বলবো এক্সপিরিয়েন্স করে সেন্টারের দিকে। তাহলে সেন্টারের দিকে যে ফোর্সটা সে এক্সপিরিয়েন্স করে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। আর ফোর্স যেখানে থাকবে সেখানে অ্যাক্সিলারেশন থাকবে, তার মানে তার সবসময় সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন থাকে। সেই জন্যই তার যাওয়ার কথা ট্যানজেনশিয়ালি, কিন্তু সে না গিয়ে সে সেন্টারের দিকে মুভ করে যাচ্ছে। তাহলে সেন্টারের দিকে সে যে অ্যাক্সিলারেশনটা এক্সপিরিয়েন্স করে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যেটাকে ডিনোট করা হয় v²/r দিয়ে বা r⍵² দিয়ে। তাহলে v², এখানে vটা হচ্ছে কি, vটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি, আর ওমেগাটা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। নেক্সট হচ্ছে এই অ্যাক্সিলারেশনের ইউনিট কি হবে, এই অ্যাক্সিলারেশনের ইউনিট হবে রেডিয়ান/সেকেন্ড², যেটাকে অনেক সময় আমরা লিখতে পারি rad/সেকেন্ড², এরকমভাবে অনেক সময় লেখা থাকে। নেক্সট আসছি রিলেশন। এই যে তার মানে এখানে একসঙ্গে লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটো কাজ করছে। তাহলে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে কি রিলেশন আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু r ইন্টু লিনিয়ার ভেলোসিটি, যেখানে rটা ডিনোট করছে রেডিয়াস। তাহলে এইখানে r ইকুয়াল টু রেডিয়াস। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু r ইন্টু লিনিয়ার ভেলোসিটি। সিমিলারলি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি হবে, r ইন্টু, আচ্ছা এখানে এটা উল্টো হবে, লিনিয়ার অ্যাক্সিলারেশন হবে r ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে এটা একটু মাথায় রাখবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু r ইন্টু লিনিয়ার ভেলোসিটি, আর এখানে উল্টোটা লিনিয়ার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু r ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো এটা হলো আমাদের সার্কুলার মোশনের যাবতীয় সূত্র। এবার চলো কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, এগুলো কিন্তু সবই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোয়েশ্চেন, তো এইগুলো যে আমরা সলভ করছি সেটা অবশ্যই একটু ভালো করে তোমরা দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ফর অ্যান অবজেক্ট দ্য স্টেট অফ রেস্ট is considered to be the state of speed.
তাহলে কোনো বডি যদি স্টেট অফ রেস্টে থাকে তাহলে তার স্টেট অফ স্পিড কি হবে? অবভিয়াসলি কিছু হবে না, মানে তার স্টেট অফ স্পিড হবে 0। ঠিক আছে, নেক্সট এখানে ম্যাচ করতে বলেছে। তো আমরা লাস্ট ভিডিওতে কিন্তু কোনটা কি ধরনের মোশন সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে ফলো করবে, নাহলে এই কোয়েশ্চেন আনসারগুলো সলভ করতে পারবে না বা বুঝতে পারবে না। ফার্স্টে আসছি মোশন অফ বিলিয়ার্ডস বল। আমরা জানি যে কোনো বল যদি থ্রো করা হয় সেটা প্রজেক্টাইল মোশন দেয়, আর প্রজেক্টাইল মোশন হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তাহলে অবভিয়াসলি এটা কি হবে? 2। নেক্সট হচ্ছে ফ্লাইং অফ মোশন অফ ফ্লাইং ইনসেক্ট। মোশন অফ ফ্লাইং ইনসেক্ট, তাহলে ইনসেক্টটা যদি স্ট্রেটও যায় তার যে ডানাগুলো সেই ডানাগুলো কিন্তু অন্য প্লেনে মুভ করছে, তাহলে এখানে একসঙ্গে 3টে প্লেনই ইউজ হচ্ছে মোশনের জন্য। তাহলে এটা অবভিয়াসলি 3 ডাইমেনশনাল মোশনের একটা এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। মোশন অফ আ ফ্রিলি ফলিং বডি, আমরা এক্ষুনি দেখলাম যে একটা বডি সে একটা কিন্তু স্ট্রেট লাইনেই নিচে পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে 1 ডাইমেনশনাল মোশন। তাহলে আমাদের সঠিক অপশনটা কি হবে? 2, 3, 1, মানে অপশন সি। ঠিক আছে, নেক্সট। An object travels 2 meter in 6 seconds and then another 30 meter in 4 seconds. What is the average speed of the object? Average speed কোথাও ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? আমাদের average speed হচ্ছে total distance covered by total time. তাহলে এখানে average speed equal to total distance covered. তাহলে এখানে কত total distance? 20 plus 30 by total time কত? total time 6 plus 4, তাহলে এটা কত হচ্ছে? 50 by 10, তার মানে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 মিটার পার সেকেন্ড হচ্ছে এদের অ্যাভারেজ স্পিড। নেক্সট, after meeting an accident, a train starts moving at 2-3 its speed. তাহলে আগে এটা লিখিনি, কি বলে দিয়েছে? তার ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরলাম u ছিল, তাহলে এখন অ্যাক্সিডেন্ট করার পর তার ফাইনাল ভেলোসিটি যদি v ধরি, তাহলে v হচ্ছে 2/3 of u। হলো, এবার কি বলেছে? ডিউ টু দিস it is 45 minutes late. Find the original time of the journey beyond the point of the accident. তাহলে এখানে বলেছে যে তার অরিজিনাল জার্নি করতে কতটা সময় এখন লেগেছে অ্যাক্সিডেন্টের পর, সেটা জানতে চেয়েছে। তাহলে যদি অ্যাক্সিডেন্ট না করতো, এখানে কিন্তু আমাদের ডিস্টেন্স কভার্ড সেম, মানে সেম ডিস্টেন্সই দুজনে মানে দুটো ক্ষেত্রেই কভার হচ্ছিল। যদি অ্যাক্সিডেন্ট না করতো তাহলেও সে যে ডিস্টেন্স কভার করতো, অ্যাক্সিডেন্ট করার পরও সেম ডিস্টেন্স কভার করছে, কিন্তু এখানে টাইমটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দুটো ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব, আমি এটা নিচে করছি। তাহলে এখানে আমরা ফার্স্ট ইকুয়েশনটা লিখি, ধরে নিই যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে সে যদি একটা ইউ স্পিডে যায় তাহলে এস ডিস্টেন্স সে কভার করবে কতক্ষণে? ইউ ইন্টু টি টাইমে, এটা ধরলাম t1। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্ট করে নিয়েছে তখন তার ভেলোসিটি কি হয়ে গেছে? v। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে v ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই সে সেম টাইমে পৌঁছাবে না, তাহলে সেই টাইমটাকে আমি ধরলাম t2। তাহলে এখান থেকে v মানে কি? 2/3 of u। তাহলে এখান থেকে আমি যদি t1টা বার করি প্রথমের থেকে, তাহলে t1 কি হবে? t1 হচ্ছে s বাই u, আর এখানে t2 কি হচ্ছে? t2 হচ্ছে s বাই v, মানে s বাই
2/3 অফ ইউ মানে 3/2 ইন্টু s/u হলো। তাহলে এই s/u কে আমি লিখতে পারি তো t1। তাহলে আমি এখানটা লিখি s/u এর জায়গায় আমি লিখি t1, এটা ইন্টু t1। তাহলে t2 হচ্ছে 3/2 ইন্টু t1। এবার বলে দিয়েছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স 45 মিনিটস, যেহেতু বলেছে 45 মিনিট লেট, তার মানে দুটো টাইম গ্যাপ হচ্ছে 45 মিনিট। তার মানে t2 মাইনাস t1 ইকুয়াল টু 45। তাহলে এটা আমরা কি জানি, এটা হচ্ছে 3/2 t1 মাইনাস t1 সরি ইকুয়াল টু 45। তাহলে এটাকে এবার ক্যালকুলেট যদি করি তাহলে কি আসবে, ½/t1 ইকুয়াল টু 45, তার মানে t1 ইকুয়াল টু 90। তাহলে এখানে তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত লাগছিল, অ্যাকচুয়াল টাইমটা কিন্তু লাগছিল 90। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। যদি এই জায়গাটা কেউ না বুঝতে পারো অবশ্যই অঙ্ক ক্লাস ফলো করতে হবে তাহলে তাকে। চলো নেক্সট পোর্শনে যাই, নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি আছে বলেছে, if the distance is covered by a moving car in rectilinear position with a speed v in time t is given by s equal to vt, then the car undergoes। যদি s equal to vt থাকে তার মানে এখানে ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তার মানে ভেলোসিটি এখানে ফিক্সড, ভেলোসিটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যদি চেঞ্জ হতো তাহলে এখানে একটা অ্যাক্সিলারেশনের টার্ম থাকতো। তাহলে এটা কি হবে, তাহলে দেন দ্য কার আন্ডারগোজ দ্য ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, নেক্সট। Which of the following statements is false? A body can have zero velocity and still be accelerated। যদি বডিটা জিরো ভেলোসিটি হয় সেটা কিন্তু হয় একমাত্র গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ফোর্সের জন্যই। ঠিক আছে, কোনো একটা বডি মানে যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাও কিন্তু আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। আমার ভেলোসিটি জিরো হলেও অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। তাহলে এইটা কিন্তু ট্রু, এটা ফলস নয়। আ বডি ক্যান হ্যাভ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড স্টিল হ্যাভ আ ভ্যারিং স্পিড, এটা কিন্তু সম্ভব নয়, তাই না? যে একটা বডি সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে মানে তার স্পিডও কনস্ট্যান্ট প্লাস তার ডিরেকশনটাও কনস্ট্যান্ট, তবেই সে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকতে পারে। তাহলে এখানে আমরা একটা পেলাম যে এটা ফলস। এবার দেখে নিই বাকিরাও কেউ ফলস আছে কিনা। আ বডি ক্যান হ্যাভ আ কনস্ট্যান্ট স্পিড অ্যান্ড স্টিল হ্যাভ আ ভেরিং ভেলোসিটি, অবভিয়াসলি সেটা যদি কার্ভড পাথে যায়, তার ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে তার স্পিড সেম হলেও তার ভেলোসিটি ডিফারেন্ট হবে। নেক্সট, দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ আ বডি ক্যান চেঞ্জ ওয়েন ইটস অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অবভিয়াসলি আমরা এক্ষুনি ফ্রি ফলিং বডির ক্ষেত্রে দেখতে পারলাম, আমরা একটা বডিকে যখন উপরের দিকে ছুটছি তার অ্যাক্সিলারেশন কিন্তু নিচের দিকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বাট তার ভেলোসিটির ডিরেকশন কিন্তু অপোজিট ছিল। তাহলে এটাও কিন্তু সম্ভব। তাহলে সঠিক অ্যান্সার হবে কি বি। নেক্সট কোয়েশ্চেনে যাই। আ কার স্টার্টস ফ্রম বেঙ্গালুরু, গোস 50 কিলোমিটার ইন আ স্ট্রেট লাইন টুয়ার্ডস সাউথ, immediately turns around and returns to Bengaluru. The time taken for this round trip is এটা মাথায় রাখবে, this round trip is 2 hours. The magnitude of the average velocity of the car of this round trip is কি হবে, কারটা রাউন্ড ট্রিপ দিচ্ছে, তার মানে যে জায়গায় গেছিল আবার সেই জায়গায় ফিরে এসছে, তার মানে তার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম।
তার মানে তার কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট জিরো। তার যদি ডিসপ্লেসমেন্ট জিরো থাকে তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? তার অ্যাভারেজ ভেলোসিটি অবভিয়াসলি জিরোই হবে, তাহলে এটা জিরো হলো। নেক্সট হচ্ছে as the object covers unequal distances in equal intervals of time, it is said to be in what motion? In non-uniform motion. যদি unequal distance cover করে equal time interval এ, তাহলে সেটা obviously কি হয়ে যাবে? non-uniform motion হবে। চলো পরের কোয়েশ্চেন। The rate of change of displacement with time is called obviously as velocity. Change of displacement by time সব সময় velocity. Next, during dash motion, এখানে কি মোশন সেটা বলতে হবে। Motion of an object along a straight line, the change in velocity of the object for any time interval is 0. তাহলে কার ক্ষেত্রে হবে? কার ক্ষেত্রে চেঞ্জ ইন ভেলোসিটি সবসময় 0 হবে? যদি সে ইউনিফর্ম মোশনে থাকে। যদি সে ইউনিফর্ম মোশনে থাকে তার মানে তার ডিসপ্লেসমেন্টটা কখনো টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, তার মানে তার ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে সেখানে কি হবে? তার চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে? 0 হবে। নেক্সট, which one of the following does not match the group? স্পিড, টাইম, মাস, অ্যাক্সিলারেশন। এখানে মাস হচ্ছে অড ওয়ান, তাই না? তাহলে স্পিড, টাইম, অ্যাক্সিলারেশন এরা সবাই ইকুয়েশন অফ মোশনে থাকে, মাস কোথাও নেই, তাহলে এটাই অড ওয়ান। নেক্সট, the negative acceleration, in negative acceleration the velocity of a body, negative acceleration means retardation, তো রিটার্ডেশনে কি হবে? ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে কি হবে? the velocity of a body decreases. Next, dash is the change in velocity per unit time, change in velocity per unit time মানে obviously সেটা হবে acceleration, ঠিক আছে? Next, for a body moving with uniform acceleration, its final velocity equals to, যদি কোনো বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করে, তাহলে যদি কোনো বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করে সেই ক্ষেত্রে তার অ্যাভারেজ ভেলোসিটি আমরা ধরে নেব। ধরলাম আমরা ইনিশিয়াল ভেলোসিটি আছে u, ফাইনাল ভেলোসিটি v বাই t, এটা হয়ে যাবে u প্লাস v বাই t হয়ে যাবে তার অ্যাভারেজ ভেলোসিটি। তো এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। এবার বলেছে যে এখান থেকে কি করে আমরা ফাইনাল ভেলোসিটি বার করব। এখানে যেই অপশনগুলো রয়েছে সব জায়গায় আমরা অ্যাভারেজ ভেলোসিটি দেখতে পাচ্ছি, তার মানে আমার অ্যাভারেজ ভেলোসিটি একটা টার্ম, মানে u প্লাস v বাই, সরি এখানে 2 হবে, 2 u প্লাস v বাই 2, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটির একটা টার্ম। আচ্ছা, এবার এর থেকে আমি কি করে ফাইনাল ভেলোসিটি মানে শুধু v বার করতে পারি? v এখান থেকে বার করতে হবে। কিভাবে বার করতে পারি? এই পুরো জিনিসটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি দেন মাইনাস u করি, তাহলে কি আসবে দেখি? 2 থেকে মাল্টিপ্লাই করলে এটা কেটে যাবে, আসবে u প্লাস v মাইনাস u, তাহলে কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু v, তাই না? তাহলে অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এবং এটাকে যদি এটার থেকে যদি u কে মাইনাস করে দিই তাহলে আমরা কিন্তু ফাইনাল ভেলোসিটি পাব। তাহলে দেখে নিই এটা কোনো অপশনে আছে নাকি। ফার্স্টে আছে অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, যেখান থেকে আমি v পাবো না। সেকেন্ডটা হচ্ছে 2 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে 2 ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এখান থেকে কিন্তু আমি ফাইনাল ভেলোসিটি পাবো। তাহলে এইটাই হচ্ছে আমার সঠিক অপশন, ঠিক আছে? নেক্সট, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার অফ আ বডি which accelerates from 10 meter per second to 20 meter per second in 4 seconds.
তাহলে সেটা অ্যাক্সিলারেশনটা কি জানি, অ্যাক্সিলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি যেটা 20, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10। কত সময় এটা হয়েছে? 4 সেকেন্ডে। তাহলে 10/4 দ্যাট মিনস 2.5। তাহলে আমার অ্যাক্সিলারেশন হচ্ছে 2.5 হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ অ্যান অবজেক্ট মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, মানে কোন স্টেটমেন্টটা আমার ভুল রয়েছে এর মধ্যে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ফার্স্টের স্টেটমেন্টগুলো দেখি। ইটস মোশন ইজ অ্যালং আ স্ট্রেট লাইন। কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে অবভিয়াসলি একটা স্ট্রেট লাইনেই যাবে যাতে তার ডিরেকশনটা ফিক্সড থাকে। নেক্সট হলেছে ইট স্পিড চেঞ্জেস উইথ টাইম। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তার ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ তার স্পিডও কনস্ট্যান্ট। তাহলে অবভিয়াসলি স্পিডটা টাইমের সঙ্গে চেঞ্জ হবে না, তার মানে এইটা আমার ইনকারেক্ট। নেক্সট দেখি ইটস অ্যাক্সিলারেশন ইজ 0। অবভিয়াসলি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তাহলে তার ভেলোসিটি টাইম টু টাইম চেঞ্জ করছে না, তার মানে তার অ্যাক্সিলারেশন 0। ইটস ডিসপ্লেসমেন্ট ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টাইম। তাহলে এর ডিসপ্লেসমেন্টও কিন্তু টাইমের সঙ্গে লিনিয়ারলি একটা স্ট্রেট লাইনে কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এই চারটে অপশানের মধ্যে শুধু বিটাই ইনকারেক্ট আর সবকটাই কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাই। আ প্যাসেঞ্জার in a moving train tosses a 5 rupees coin off. If the coin falls behind him then the train must be moving with a uniform acceleration obviously হবে। অ্যাক্সিলারেশনে যদি যায় তাহলে আমি একটা কয়েনকে টস করে যখন হাওয়ায় ছাড়লাম ততক্ষণে ট্রেন কিছুটা এগিয়ে গেছে, অ্যাক্সিলারেটেড হয়েছে, সেই জন্য ওটা কিন্তু যখন পড়বে তখন বিহাইন্ড মানে পিছনের দিকে গিয়ে পড়বে। অ্যাক্সিলারেট করলেই কিন্তু এটা পসিবল হবে। তাহলে এখানে কি হবে? দ্য ট্রেন মাস্ট বি মুভিং উইথ আ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলো। নেক্সট আসছি, দ্য স্পিড অফ আ কার ট্রাভেলিং অন আ স্ট্রেট রোড ইজ লিস্টেড বিলো দ্য সাকসেসিভ ইন্টারভালস অফ টাইম অফ 1 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে তার রেকর্ড। এবার বলেছে which of the following is are correct। ফার্স্টে কি বলেছে? with the car travels with a uniform acceleration of 2 meter per second square। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বের করে নিই। এখানে দেখো যখন টাইম ছিল 0 তখন স্পিডও ছিল 0, তার মানে আমার u হচ্ছে কি 0, ইনিশিয়াল ভেলোসিটি 0। যখন টাইম 4 সেকেন্ড মানে টাইম ইন্টারভ্যাল হচ্ছে 4 সেকেন্ড, তখন তার ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 8। তাহলে তার অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন আমরা জানি v মাইনাস ইউ বাই টি, তার মানে 8 মাইনাস 0/4 দ্যাট ইজ 2। তার মানে এটা কিন্তু কারেক্ট। নেক্সট বলেছে যে দ্য কার ট্রাভেলস 16 মিটার ইন 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা করার জন্য আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে? সেকেন্ড ফর্মুলাটা s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার। এখানে u0, তার মানে এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটাই ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে নেক্সট এখানে হবে হাফ a এর ভ্যালু হচ্ছে 2 আর t স্কোয়ার কোন টার্মটার কথা বলা হচ্ছে? 4 সেকেন্ড। তাহলে সেখানে হবে 4 স্কোয়ার, 2 2 কেটে যাবে, 4 4 কত হবে? 16। 4 × 4 16। তাহলে সে 16 মিটার ক্রস করছে 4 সেকেন্ডে, তার মানে এটাও কারেক্ট। নেক্সট বলেছে উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডটা কিন্তু ইউনিফর্মলি বাড়ছে। ঠিক আছে, তাহলে স্পিডটা যদি ইউনিফর্মলি বাড়ে, আমি এক্ষুনি কিছুক্ষণ আগেই আরেকটা এক্সাম্পলে কোয়েশ্চেনে করলাম যে তখন তার অ্যাভারেজ স্পিডটা আমরা কি ধরবো? u প্লাস ভি বাই 2। তাহলে আমার এখানে অ্যাভারেজ স্পিডে u হয়ে যাচ্ছে 0, v হচ্ছে আমার 8
বাই টু, তার মানে 8/2 মানে আনসার হচ্ছে 4। তাহলে তার অ্যাভারেজ স্পিড হচ্ছে কি 4 মিটার পার সেকেন্ড, তার মানে তিনটেই কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অল অফ দিস আর কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। In the equation of motion v equal to u plus at, u represent কি, u represent করবে, u টা obviously ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। আমরা এতক্ষণ এই নিয়ে অনেক অঙ্ক করলাম। নেক্সট হচ্ছে the first equation of motion gives the relation between, first equation of motion কি ছিল, v equal to u plus at। তাহলে এটা কাদের মধ্যে রিলেশন দেখাচ্ছিল, ভেলোসিটি আর টাইম, ভেলোসিটি আর টাইম, কারেক্ট অপশন। নেক্সট হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন গিভস দ্য রিলেশন বিটুইন, কাদের মধ্যে করছে সেকেন্ড ইকুয়েশনটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তার মানে এখানে ডিস্টেন্স আর টাইম, ডিস্টেন্স আর টাইমের মধ্যে কিন্তু রিলেশনটা হচ্ছে। তাহলে দেখি কি অপশন আছে, ভেলোসিটি অ্যান্ড টাইম নয়, পজিশন অ্যান্ড টাইম। ডিস্টেন্স মানে তার এখন কি পজিশনে রয়েছে ওই অবজেক্টটা, তাহলে এখানে কি হবে, বিটা হবে কারেক্ট অপশন, পজিশন আর টাইমের মধ্যে রিলেশন। নেক্সট, দ্য মোশন অফ আ ফ্রি ফলিং বডি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ অ্যাক্সিলারেটেড মোশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ঠিক আছে, নেক্সট, in a vacuum, a 5 rupee coin, a feather of a sparrow bird and a mango are dropped simultaneously from the same height. The time taken by them to reach the bottom is t1, t2 and t3 respectively. In this situation we will observe that যখন এটা ভ্যাকিউম মানে সেইখানে কোনো উল্টো দিকে আপথ্রাস্ট কোনো কাজ করছে না, উল্টো দিকে বায়ু তাদেরকে কোনোভাবে উপরের দিকে ঠেলছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বস্তুই আমরা জানি, প্রত্যেকটা বস্তুকে পৃথিবী সেই জি ভ্যালু, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে সেম ভ্যালু দিয়েই কিন্তু আকর্ষণ করছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে জি সেম, তাহলে সে কিন্তু সবকটা পদার্থই তখন একই সময় নিচের দিকে নামবে যদি সেটা ভ্যাকিউম হয়। যদি ভ্যাকিউম না থাকে তখন কি হবে, যে যারা হালকা, ওই ভ্যাকিউম নেই মানে কি সেখানে বায়ু রয়েছে, তো বায়ু কি করবে, সেই বস্তুকে উপরের দিকে ঠেলে রাখবে, সেই জন্য তখন যে হালকা বস্তু সে পরে পড়বে, যে ভারী বস্তু সে আগে পড়বে। কিন্তু যখন এটা ভ্যাকিউম তখন সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়বে। তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশন কি, t1 ইকুয়াল টু t2 ইকুয়াল টু t3। নেক্সট, দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ for the motion of an object moving with a constant speed, তাহলে কি হবে, ডিস্টেন্স টাইম গ্রাফ, সেটা যদি কোনো একটা বডি সে কনস্ট্যান্ট স্পিডে যায় তাহলে তখন সেটা দেখতে কীরকম হয়, এরকম, তাহলে সেটা কি হবে, স্ট্রেট লাইন। ঠিক আছে, নেক্সট, ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট দেন দ্য টাইম axis versus distance graph will be what, দেখি বলেছে তার টাইম হচ্ছে এক্স অ্যাক্সিসে আর তার ডিস্টেন্স কভার্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে যতই আমি টাইম বাড়াতে থাকি ডিস্টেন্স কিন্তু বাড়বে না, তাহলে সেটা কি ধরনের হবে, লাইনটা হবে হরাইজন্টাল। হ্যালো, নেক্সট, দ্য স্লোপ of a velocity time graph, slope of a velocity time graph the slope of a velocity time v versus t, এখানে যদি কোনো স্লোপ থাকে, ঠিক আছে, তাহলে এখানে একটা স্লোপ রয়েছে, তাহলে the slope of a velocity time graph রিপ্রেজেন্ট কি করবে, অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমাদের স্লোপ, স্লোপটা কি হয় ভি বাই টি মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে ভেলোসিটির কতটা ডিফারেন্স হচ্ছে টাইম গ্যাপে, তাহলে সেটা কিন্তু হবে আমাদের অ্যাক্সিলারেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই।
বলেছে an object is moving with uniform acceleration. Its initial velocity is u and after time t its velocity is v. The equation of its motion is v equal to u plus at. The velocity time graph will be a straight line. চলো velocity time গ্রাফটা দেখে নিই। এটা হচ্ছে velocity, এটা হচ্ছে টাইম। যখন টাইম স্টার্ট হয়েছিল তখন তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ধরলাম এটা ইনিশিয়াল ভেলোসিটি u। তাহলে আফটার টাইম t, এই টাইমটা হচ্ছে ধরে নিলাম t টাইম, তাহলে আফটার টাইম t সেটার ভেলোসিটি হয়েছে v। হলো? তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা ফার্স্টে হচ্ছে পাসিং থ্রু অরিজিন, না এটা তো অরিজিন দিয়ে পাস করছে না। উইথ এক্স ইন্টারসেপ্ট ইউ, এখানে এক্সে কোনো ইন্টারসেপ্ট নেই, এটা আমার এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্সে কোনো ইন্টারসেপ্ট নেই। উইথ ওয়াই ইন্টারসেপ্ট ইউ, এইখানে ওয়াইয়ে আমার ইন্টারসেপ্ট রয়েছে যেটা হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার কারেক্ট অপশন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে মোটামুটি আমরা কটা কোয়েশ্চেন আলোচনা করলাম? টোটাল 27টা কোয়েশ্চেন আলোচনা করলাম, সবই কিন্তু একদম বেসিক কনসেপ্টের উপর। তাহলে এরকম তোমরা আরও অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো, আর আমার দুটো ভিডিও অবশ্যই ভালো করে দেখো, তাহলে মোশন নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আজকে এইটুকুই। থ্যাংক ইউ।